সাংবাদিক হত্যার প্রতিবাদে উত্তাল সিরাজগঞ্জ, এখনো ধরাছোঁয়ার বাইরে ঘাতক মেয়র। সকাল থেকেই বন্ধ রয়েছে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন। চট্টগ্রামের পাহাড়তলী থেকে ইসলামী সমাজ নামে সংগঠনের 24 জন আটক। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক শিমুলের মরদেহ তার গ্রামের বাড়ি দাফন করা হয়েছে। এদিকে জেলা পুলিশের সহকারী সুপার আবুল হাসনাত দাবি করেছেন, মেয়রের গুলিতেই শিমুলের মৃত্যু হয়েছে। আর এই ঘটনার প্রতিবাদে আজও সিরাজগঞ্জ প্রতিবাদে উত্তাল। স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হয়েছে। সকলের এখন একটাই দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ সাইমের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শনিবার দুপুরে নিজ গ্রামে দাফন করা হয় সাংবাদিক শিমুলের মরদেহ। প্রিয় বাবাকে হারিয়ে দুই সন্তানও যেন বাকরুদ্ধ। বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাংবাদিক শিমুল। এমন মৃত্যুকে মেনে নিতে পারছে না পরিবার ও সহকর্মীরা। আমার বাবাকে যারা মেরেছে তাদের আমি ফাঁসি চাই এবং ভাইকে যারা মেরেছে তাদের মৃত্যুদণ্ড চাই এবং আমরা ফাঁসি চাই। আমরা সাংবাদিকরা প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং এই হত্যাকাণ্ডের যে দোষী পৌরসভার মেয়র তার আমরা ফাঁসি দাবি করছি। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি স্থানীয় এই সংসদ সদস্যর। দ্রুত বিচার আইনে এই মামলাটা রুজু করা হোক এবং অল্প সময়ের মধ্যে এটার বিচার বিভাগীয় তদন্ত শিখে এটার বিচার আমরা দাবি করছি। মেয়রের গুলিতেই সাংবাদিক শিমুলের মৃত্যু হয় এমন ধারণা পুলিশের এই কর্মকর্তারও। এবং আমাদের প্রশাসনের লোক ওই জায়গায় ছিল, তারা বাধা দেওয়ার পরে গুলি করা হয়েছে। প্রথমে গুলি করার বিষয়টি অস্বীকার করা হলেও যখন তার পাশে থেকে গুলির ঘোষণা করা হয়েছে তখন তিনি আর অস্বীকার করতে পারেনি। আইন প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তার লাইসেন্সকৃত অস্ত্র এবং 43 রাউন্ড গুলি জব্দ করেছি। এদিকে সাংবাদিক হত্যার প্রতিবাদে শাহজাদপুরে শনিবার সকাল থেকে আধাবেলা হরতাল পালিত হয়েছে। ডেস্ক রিপোর্ট নিউজ 24। সাংবাদিক শিমুল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশে মানববন্ধন করেছে সাংবাদিকরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে সমকাল সুদৃঢ় সমাবেশ নামে সংগঠন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে শিমুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। আমাদের সাংবাদিক নেতারা হয়তো একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়াও সোমবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। খুলনায় সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চিকিৎসা পেশার মতো সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান। সাংবাদিক শিমুল হত্যার বিচার সহ সারা দেশে সাংবাদিক নির্যাতন ও হয়রানির প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে সাংবাদিকরা। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যম ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের সুরক্ষার জন্য সরকারের কাছে দাবি জানান তারা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আজকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বৃহত্তর কর্মসূচির ঘোষণা করবে বলে হুমকি দেন তারা। পেশাগত দায়িত্ব পালনকালে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে। সুনামগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ। শহরের আলতাফ স্কয়ারে সমকাল সুদৃঢ় সমাবেশের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। গণমাধ্যম কর্মীরা কারো প্রতিপক্ষ নয়। টাঙ্গাইল, নওগাঁ, কিশোরগঞ্জ, ফেনী, রংপুর জেলা প্রেস ক্লাবের সামনে একই দাবিতে শিমুলের সহকর্মীরা ঘাতকের শাস্তির দাবিতে মানববন্ধন করে। ডেস্ক রিপোর্ট নিউজ 24। বর্তমান সরকারের সময় দেশে উন্নয়ন হয়েছে, কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউস হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
সুশাসনের অভাবেই দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তিনি। অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে, আমি বলবো যে এত কাজ কখনো আগে হয়নি, কিন্তু সুশাসন অভাবে মানুষের নির্ভরতা হচ্ছে। এই সাংবাদিকের মৃত্যু তার চূড়ান্ত উদাহরণ। সাংবাদিকের মৃত্যু গুলিতে সাংবাদিক মৃত্যু হয়েছে আগে শুনিনি। আমরা নিন্দা জানাই। শনিবার সকাল থেকে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের ব্যবসায়ীরা। নিয়ম বহির্ভূতভাবে রপ্তানি সুবিধা দেওয়ার প্রতিবাদে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়েছে। সকল ব্যবসায়ীকে সমান সুবিধা না দেওয়া পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে জানায় ভারতের পেট্রোপোল বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার আলী রেজা হায়দার জানান, আমদানি রপ্তানি বন্ধ থাকার কারণে পেট্রোপোল বন্দরে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। বেশিরভাগ ট্রাকে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাঁচামাল রয়েছে, তবে দুদেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। চট্টগ্রামে ইসলামী সমাজ নামে এক সংগঠনের 24 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে চট্টগ্রামের পাহাড়তলীর মৌসুমী আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আটককৃতদের সিএমপি কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশ জানান, ইসলামী সমাজ নামে সংগঠনের আটককৃত সদস্যরা বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। আটককৃতরা গণতন্ত্র প্রচলিত আইন ও শাসন ব্যবস্থার বিরুদ্ধে এবং খেলাফত প্রতিষ্ঠার মতবাদে বিশ্বাসী বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে কিছু লিফলেট ও বুকলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। গত 4 বছরের ব্যবধানে চট্টগ্রাম থেকে বিদেশগামী মানুষের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। এর মধ্যে নারী পুরুষ দুই বেড়েছে আশাতীতভাবে। বিদেশগামী নারী শ্রমিকদের সংখ্যা আরও বাড়াতে অনুকূল কর্মপরিবেশ তৈরির পাশাপাশি সরকারের সহযোগিতার কথা বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে নয়ন বুড়াজয়ের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 2011-12 সালের পর ভিসা জটিলতার কারণে বিদেশগামীদের সংখ্যা কমে যায়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে 2016 সালে প্রায় 50,000 মানুষ চট্টগ্রাম থেকে বিদেশে যায়। এদের মধ্যে মধ্যপ্রাচ্যেই বেশি। 2015 সালের তুলনায় 2016 সালে বন্দরনগরী চট্টগ্রাম থেকে 2301 জন নারী সহ সর্বমোট 45,780 জন বিদেশ পাড়ি জমান। বিদেশগামী মোট জনশক্তির প্রায় 5% এখন নারী। 7,57,000 কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ গিয়েছে। মহিলা কর্মী গিয়েছে 1,18,000, যার 7 ভাগের 1 ভাগ বলতে পারেন যে মহিলা কর্মী গিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক মুদ্রা অর্জনে জনশক্তি রপ্তানিতে পুরুষের পাশাপাশি নারীদের অবদান ইতিবাচক। তাই নারী শ্রমিকদের সংখ্যা আরও বাড়াতে অনুকূল কর্মপরিবেশের পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা আগ্রহী আছেন তাদের উচিত প্রশিক্ষণ গ্রহণ করা। সরকারের দায়িত্ব হচ্ছে তাদের সম্পর্কে কাজের শর্ত, যাওয়ার শর্ত এগুলো পরিষ্কার করে নেওয়া ভালো, কারণ এক ধরনের আশা করে গিয়ে অনেকেই আশাহত হয়েছেন। এদিকে চট্টগ্রামের জনশক্তির বেশিরভাগ মধ্যপ্রাচ্য নির্ভর। বর্তমানে মালয়েশিয়াতেও বৃদ্ধি পেয়েছে কর্মী রপ্তানি। সুযোগ সুবিধা বাড়ার কারণে বিদেশে যাওয়ার আগ্রহ বাড়ছে বলছেন আগ্রহীরা। সেখানে কাজের জন্য যাতে আর্থিক দিক দিয়ে ফ্যামিলিটা ভালো থাকে আর কি, ভালো হয় যেন। বিদেশে গেলে তো একটু জীবনটা সচ্ছল হয়, সবাই চেষ্টা করে একটু ভালো কিছু করার জন্য। বাইরে তো মনে করেন মাসে চাকরি করলে পরে 1 মাসে ম্যাক্সিমাম 1,000 টাকা বেতন দিবে। 1,000 টাকা বেতন দিলে পরে বাংলার 20,000 টাকা। জনশক্তি রপ্তানিতে বর্তমানে বিশ্বের 162টি দেশের মধ্যে বাংলাদেশের 1,05,00,000 কর্মী রয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2030 সালে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। শনিবার দুপুরে কুমিল্লার লাইমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে এসব কথা বলেন তিনি। 2041 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে একটি হবে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের সবচেয়ে বড় দুটি চ্যালেঞ্জ হচ্ছে জঙ্গিবাদ ও মাদক।
এই দুটির বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিং হচ্ছে জনগণের সঙ্গে পুলিশের এক আস্থার সেতু। নোয়াখালীর শহীদ ভুলো স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং সমাবেশ 2017 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এইসব কথা বলেন। এই সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি AKM শহীদুল হক। সবাই মিলে একটা শপথ নিন, এই দুই শত্রু মিলিটেন্ট অ্যান্ড ট্রাক আমাদের কমন এনিমি, আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন দুই শত্রুকে মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে। আপনাদের কাছে আমাদের যেই নিবেদন থাকবে, আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হবেন এবং মাদক নির্মূল করা আপনাদের প্রধান যে এজেন্ডা হবে যে আমার এলাকায় আপনার যে জুরিসডিকশন, ওয়ার্ড হোক ইউনিয়ন হোক, আপনি মাদক পুরো বন্ধ করবেন। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে থাকছে। কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, এক পুলিশ সদস্য নিহত, আহত 3। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। বর্তমান সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে ভোলার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মনিন টুলু। অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডিসেম্বর হতে পারে অথবা 2019 জানুয়ারির প্রথম সপ্তাহ, এবং সেই নির্বাচন হবে বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি খুব দক্ষ একজন রাজনীতিবিদ। তিনি শুধু বাংলাদেশের নেতা নন, আন্তর্জাতিক বিশ্বেও তিনি খ্যাতিমান একজন নেতা। কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন 3 জন। শনিবার সকাল 9টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের ইনানি রিসোর্ট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকের আসনের পাশে বসা পুলিশ সদস্য এনামুল হক নিহত হন এবং আহত হন 3 জন। ঘটনায় নিহত আহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত এনামুল হক চকরিয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়ার মৃত রশিদ আহমেদের ছেলে। একাধিক নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রনিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে জেলা শহরের শাপলা মিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের কাছে বাধা ও একাধিক নাশকতা মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আতিক দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের মাদারপুর গ্রামে সাঁওতাল শিশুদের জন্য তৈরি করা হয়েছে একটি বিদ্যালয়। চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে সাঁওতালদেরকে উচ্ছেদের সময় নিহত 3 সাঁওতালের স্মরণে এই স্কুল প্রতিষ্ঠা করা হয়। নিজেদের গ্রামে একটি স্কুল পেয়ে সাঁওতাল শিশুরা এখন নতুন উদ্যমে শুরু করেছে তাদের শিক্ষা কার্যক্রম। গাইবান্ধা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গেল বছর 6 নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকল কর্তৃপক্ষ বসতি স্থাপনকারী সাঁওতালদের উচ্ছেদ করে। এ ঘটনায় মৃত্যু হয় শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু নামে 3 সাঁওতালের। তাদের স্মরণে এবং আদিবাসী শিশুদের কথা চিন্তা করে গ্রাম পাঠাগার আন্দোলন নামে আদিবাসীদের একটি সংগঠন মাদারপুর গ্রামে প্রতিষ্ঠা করে শ্যামমঙ্গল রমেশ স্মৃতি বিদ্যানিকেতন নামে একটি স্কুল।
নিজেদের গ্রামে স্কুলটি স্থাপনের পর নতুন উদ্যমে স্কুলে যেতে শুরু করেছে সাঁওতাল শিশুরা, আর অভিভাবকেরাও অনেকটা নির্দ্বিধায় সন্তানদের পাঠাতে পারছেন স্কুলে। এর আগে ফার্মে যাইতো, ওখানে ছেলেরা ভয়ভীতি পাচ্ছিল। 6 তারিখের যে ঘটনা ছেলেরা দেখছে। আমাদের নতুন স্কুল পাওয়াতে আমরা আমাদের অনেক সুবিধা হয়েছে। আমাদের ছেলে মেয়েরা এই যে বাড়ির পাশে স্কুল হয়ে গেছে, এখন এখানে যাওয়া আসা করতেছে। আপামনিরা এখানে খুব সুন্দর করে আমাদের পড়াচ্ছে। অনেক দূর স্কুল ছিল, আমরা স্কুলে যাতে বই পাইতাম, পুলিশ থাকছিল, ওখানে আমাদের পুলিশ ধামকি দেয়। এখানে আমাদের স্কুল হয়েছে বাড়ির পাশে, এখানে অনেক অনেক সুন্দর লাগছে পড়তে। বঞ্চিত জনগোষ্ঠীর এই নেতা বলছেন, স্কুলটি যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আদিবাসী জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। স্কুলটার যদি অবকাঠামো যদি একটু ঠিক করা যেত এবং সরকারি পৃষ্ঠপোষকতা যদি পেত, তাহলে এখানে প্রায় 100 থেকে 150 জন বাচ্চা শিশুরা তারা শিক্ষার আলোয় আলোকিত হতে পারত। গত 27 জানুয়ারি এই স্কুলটি ছাড়াও উদ্বোধন করা হয় ফুলমণি স্মৃতি বিকাশ কেন্দ্র ও সিধু কারুন গ্রন্থাগার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঝিনাইদহে অস্ত্র গুলিসহ 4 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ ডিবির সেকেন্ড অফিসার এসআই মাহবুবুল করিম জানান, শুক্রবার গভীর রাতে ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর চকমারি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় সেখান থেকে একটি শুটার গান ও 1 রাউন্ড গুলি সহ সুভাষ নামের একজনকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার সহযোগী আরও 3 জনকে গ্রেফতার করা হয়। তারা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই, চুরি, ডাকাতি ও চাঁদাবাজি করত বলে জানিয়েছে পুলিশ। সিলেটে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে র্যালি করেছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ। নগরীর তালতলা থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এরপর র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার রোগ শনাক্ত করা সম্ভব হলে তা নিরাময় করা সম্ভব। ক্যান্সারের ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি। ফিরে এসে আরও যা দেখবেন। কুড়িগ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। কুড়িগ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে কুড়িগ্রাম পৌরসভার বৈরাগীর বাজারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, 4 দিন আগে স্থানীয় মাদক ব্যবসায়ী রিপন ও লায়নকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের তথ্যদাতা হিসেবে মাদক ব্যবসার প্রতিবাদকারী সেলিমকে সন্দেহ করে মাদক ব্যবসায়ীরা। শুক্রবার রাতে 8-9 জনের মাদক ব্যবসায়ী একটি দল সেলিমের দোকানে হামলা চালায়। এই ঘটনায় 8 জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদক ব্যবসা বন্ধ, হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। অযত্ন আর দখলের কবলে পড়েছে রাজশাহীর মঠগুলো। ইতিহাসের সাক্ষী এসব মঠগুলো এবার সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। শিগগিরই দরপত্রের মাধ্যমে শুরু হবে তাদের কাজ। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী সাহেব। কোথাও দখল, আবার কোথাও জরাজীর্ণ অবস্থা। রাজশাহীর মঠগুলোর হাল এখন এমনই। সপ্তদশ থেকে অষ্টাদশ শতকের সময়ে এই মঠগুলো নির্মাণ করা হয়। প্রাচীন এই পুরাকীর্তিগুলো সংস্কার ও সংরক্ষণের দাবি বহুদিনের। এ নিয়ে স্থানীয়রাও সোচ্চার। যে পুনঃসংস্কারের মাধ্যমে এই বেদখল হইতে মুক্ত করে এই জিনিসটার পুনরায় সবার আমরা এই মন্দিরগুলোর ঐতিহ্য ফিরে পেতে চাই। বহুদিন ধরে এভাবেই পড়ে আছে, মেরামত করার দরকার।
কিন্তু নানা কারণে সেগুলো দখলমুক্ত করা যায়নি, ফলে সংস্কারও হয়নি। তবে এবার সেগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। আমাদের যে হিন্দু কমিউনিটি আছে তাদের সাথে আলাপ আলোচনা করে, তাদের তো একটা গোষ্ঠী আছে, তাদের তো নেতা আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের সহযোগিতা নিয়ে সেগুলো আমরা শুরু করব। পুরাতন এসব মঠগুলো সংস্কার ও অবকাঠামো উন্নয়নে প্রায় 20 কোটি টাকা অনুদান দিয়েছে ভারত সরকার। ইতিমধ্যে সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। আর এ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চান এই হিন্দু ধর্মীয় নেতা। প্রায় 20 কোটি টাকা দিয়েছে। এই 20 কোটি টাকা অতি শীঘ্রই যাতে টেন্ডারের মাধ্যমে কাজটা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে, তার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সিটি কর্পোরেশনের কাছে। রাজশাহীর সৌন্দর্যের প্রতীক এসব মঠগুলো সংস্কার কাজ দ্রুত শুরু করবে সিটি কর্পোরেশন, এমনটা প্রত্যাশা স্থানীয়দের। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। রাজশাহীতে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের পরিবেশবিদদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরের একটি হোটেলে এই মত বিনিময় অনুষ্ঠিত হয়। এতে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অফ মার্কেটিং SM জসিমউদ্দিন, হেড অফ সেলস TI ফারুক রিজভী, হেড অফ ফিন্যান্স মাহবুব আলম সহ আরো অনেকে। ইট পাথরের নগরীতে বাড়ির ছাদে কিংবা বেলকনিতে এখন প্রায় দেখা যায় ফুলের মেলা। কিন্তু একই সঙ্গে যদি হরেক ফুলের দেখা মেলে, তাহলে হরেক ফুলের এমন মেলা বসেছে রাজশাহীর মণিবাজারে। রাজশাহী সেই ফুল মেলার খবর জানাচ্ছেন কাজী সাহেব। নানা জাতের গোলাপ, ডালিয়া, আছে বিদেশি ফুলের সংগ্রহ, চারদিকে হরেক ফুলের সমারোহ, যেন কিছুক্ষণের জন্য ফুলের রাজ্যে হারিয়ে যাওয়া। রাজশাহী মহানগরীর মণিবাজারে বসেছে এমনই ফুলের মেলা, আর তাতে ঘুরতে এসে খুশি শিশুরা। গাঁদা ফুল, অনেক ফুলই দেখলাম। ইউফোরবিয়া, তারপর জারবেরা, অনেক ফুল দেখেছি আমরা, খুব ভালো লাগলো। শিশুদের পাশাপাশি ফুলের এমন মেলা মুগ্ধ করেছে বড়দেরও। কেউ ঘুরে ঘুরে ফুল দেখছেন, আবার কেউ কিনে নিয়ে যাচ্ছেন প্রিয় ফুলের গাছ। আমি কিছু ডালিয়া দেখেছি, অদ্ভুত, এর আগে কিন্তু এর ধরনের ডালিয়া দেখিনি। ফুল তো সুন্দরী, এজন্য তো খুবই ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে যে রাজশাহীতে এই ধরনের মেলাগুলো হয়, এই সময় খুব ভালো লাগে। প্রতি বছরই ফুলের এমন মেলার আয়োজন করে থাকে বৈকালী সংঘ। তাতে নগর জীবনে ফুলের সঙ্গে যাদের পরিচিতিটা একটু কম, তাদের ফুল সম্পর্কে ধারণা দেওয়াই লক্ষ্য বলে জানালেন আয়োজকরা। মানুষের বিনোদনের লক্ষ্যে এবং শিশু কিশোরদের নতুন নতুন বিষয়ের উপরে তাদের ধ্যান ধারণা সৃষ্টি করার জন্য এই পুষ্প মেলার আয়োজন করে থাকি 1985 সাল থেকে। এখানে অসংখ্য ভ্যারাইটিস রকমের ফুল আছে, যা বাচ্চাদেরকে দৃষ্টি আকর্ষণ করে। বাচ্চারা অনেক কিছু এখান থেকে শিখতে পারে। আয়োজকরা বলছেন, দেশি বিদেশি ফুল সম্পর্কে ধারণা দিতে তারা আগামীতেও করতে চান এমন আয়োজন। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এই ছিল আজকের নিউজ 24 দেশ সংবাদে। এরপর দেখবেন নিউজ 24 আন্তর্জাতিক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।